আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেডিকেল স্টাডি ইন বাংলা। তো আজকে ভিডিওতে আমরা ডিসকাস করব ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট নিয়ে। তাহলে ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্টে ইভেন্টস কী আছে দেখো: ফার্টিলাইজেশন, জাইগোট ফর্মেশন, ক্লিভেজ অ্যান্ড মরুলা, ব্লাস্টোসিস ফর্মেশন অ্যান্ড ইমপ্লান্টেশন। তাহলে প্রথমে আসি ফার্টিলাইজেশনে। ফার্টিলাইজেশন কী? ফার্টিলাইজেশন হলো প্রসেস অফ ফিউশন অফ ম্যাচিউর মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস। অর্থাৎ ম্যাচিউর মেল ফিমেল গ্যামেট বলতে ম্যাচিউর স্পার্ম এবং ওসাইট, অর্থাৎ এদের যে ফিউশনের প্রসেস সেটাকে আমরা বলি ফার্টিলাইজেশন। এখন ফার্টিলাইজেশনের সাইট কোনটা, অর্থাৎ ফার্টিলাইজেশন কোথায় হয় দেখো: অ্যাম্পুলারি রিজিয়ন অফ দ্য ইউটেরাইন টিউব, অথবা আমরা ইউটেরাইন টিউবকে আরেকটা নামে জানি, সেটা হচ্ছে ফেলোপিয়ান টিউব। তাহলে ফেলোপিয়ান টিউবের এই অ্যাম্পুলারি রিজিয়ন কোনটা? তাহলে আমরা প্রথমে এই ইউটেরাইন টিউবের অ্যানাটমিক্যাল স্ট্রাকচারটা দেখি। তাহলে মনে করি এটা হচ্ছে ফিমেলের ইউটেরাস এবং এটা হচ্ছে ইউটেরাইন টিউব। তো ইউটেরাইন টিউবের হচ্ছে 4টা পার্ট থাকে। প্রথম হচ্ছে কি ইন্ট্রামুরাল পার্ট। ইন্ট্রামুরাল বলতে হচ্ছে এই যে ইউটেরাস, এই ইউটেরাসের মাসল বা মাস্কুলেচারের ভিতরের যে অংশটা, এই অংশটাকে আমরা বলি ইন্ট্রামুরাল পার্ট। এর লেন্থ হচ্ছে 1 সেন্টিমিটার। এরপরে এই ইন্ট্রামুরাল পার্টের যে পরের অংশ, এটা হচ্ছে ইসথমাস, অর্থাৎ এই যে কর্ড লাইক স্ট্রাকচারটা, এটা হচ্ছে কি ইসথমাস। এর লেন্থ হচ্ছে 3 সেন্টিমিটার। এরপরে এই যে মোস্ট ডাইলেটেড, অর্থাৎ সবচেয়ে প্রশস্ত এই যে অংশটা, এটাকে আমরা বলি অ্যাম্পুলা। আর অ্যাম্পুলার লেন্থ হচ্ছে 5 সেন্টিমিটার। তারপরে এই যে অংশটা, এটাকে আমরা বলি ইনফান্ডিবুলাম, এবং ইনফান্ডিবুলামের লেন্থ হচ্ছে 1 সেন্টিমিটার। আর এই যে টোটাল ইউটেরাইন টিউব, এর লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার। তো দেখো এই ইনফান্ডিবুলামে আবার কিছু ফিঙ্গার লাইক প্রজেকশন আছে, অর্থাৎ আঙ্গুলের মতো প্রজেকশন, এদেরকে আমরা বলি ফিমব্রিয়া। তো এই ফিমব্রিয়ার কাজ হচ্ছে পরবর্তী সে ওভাম ক্যাচ করবে। তো এখন এই যে অ্যাম্পুলারি রিজিয়ন, এই অ্যাম্পুলারি রিজিয়নের মনে করি আমরা এই জায়গাটা, এখানে কি হবে? ফার্টিলাইজেশন হবে। তো ফার্টিলাইজেশন হতে হলে কী করতে হবে? প্রথমে একটা ওভামকে এই অ্যাম্পুলারি রিজনে আসতে হবে ট্রান্সপোর্ট হয়ে, আবার একটা স্পার্মকে ট্রান্সপোর্ট হয়ে এই অ্যাম্পুলারি রিজনে আসতে হবে, তারপরে এরা ফার্টিলাইজেশন হবে। তাহলে এখন আমরা দেখব যে এই যে স্পার্ম এবং ওভাম কীভাবে ট্রান্সপোর্ট হয়ে এই ফার্টিলাইজেশনের সাইটে আসে। তাহলে এখন আমরা দেখব হচ্ছে ওভাম ট্রান্সপোর্ট, অর্থাৎ ওভাম কীভাবে ট্রান্সপোর্ট হয়ে এই ফার্টিলাইজেশনের সাইটে আসে। তাহলে দেখুন, এটা মনে করি আমরা ওভারি। তো ডিউরিং ওভুলেশনের সময় কী হয়? ওভারি থেকে এই যে গ্রাফিয়ান ফলিকলটা রাপচার হয়ে ওভামটা বের হয়ে আসে, অর্থাৎ ওভামটা রিলিজ হয়। তার মানে ওভুলেশন মানে হচ্ছে এই যে গ্রাফিয়ান ফলিকল, এই গ্রাফিয়ান ফলিকলটা রাপচার হয়ে যায় এবং ওভাম এবং তার সাথে কিছু সারাউন্ডিং সেল, এই সারাউন্ডিং সেলগুলো পরবর্তীতে কী করে? করোনা রেডিয়েটা ফর্ম করে। তো এই যে সেলগুলো সারাউন্ডিং সেল, এরা আসে মূলত এই যে গ্রাফিয়ান ফলিকলের যে ফলিকুলার সেল, সেই ফলিকুলার সেলগুলো পরবর্তীতে শেপ চেঞ্জ করে এই যে করোনা রেডিয়েটা ফর্ম করে। তাহলে এই যে ওভামটা, এই ওভামটা হচ্ছে যে রিলিজ হলো, এই ওভামটা হচ্ছে ইমমোটাইল, অর্থাৎ আমরা জানি ওভাম কি নিচ থেকে মুভ করতে পারে না। তাহলে যেহেতু এটা ইমমোটাইল, তাহলে এই যে রিলিজ হলো, রিলিজ হওয়ার পর সে এই ফার্টিলাইজেশনের যে সাইট, এই সাইটে কীভাবে ট্রান্সপোর্ট হয়ে আসবে। দেখো এই ট্রান্সপোর্ট হওয়ার জন্য মেইনলি 2টা মেকানিজম আছে। একটা হচ্ছে ফিমব্রিয়া সুইমিং ওভার দ্য ওভারি অ্যান্ড সিলিয়ারি মুভমেন্ট, আর একটা হচ্ছে পেরিস্টালটিক মুভমেন্ট অফ ইউটেরাইন টিউব। দেখো ফিমব্রিয়া সুইপিং ওভার মানে কি? এই যে ওভুলেশন হলো, ওভুলেশনের আগে এই যে ইনফান্ডিবুলামের যে ফিঙ্গার লাইক পজিশন বা ফিমব্রিয়া, এই ফিমব্রিয়াগুলো ইনঅ্যাক্টিভ থাকে, কিন্তু যখন ওভুলেশন হয় তখন হরমোনাল কারণে এই ফিমব্রিয়াগুলো অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং এই যে ওভারির সার্ফেসে এরকম মুভ করতে থাকে বা সুইপিং করতে থাকে। এই সুইপিংয়ের মাধ্যমে সে এই যে ওভামটা রিলিজ হলো, সেই ওভামকে ক্যাচ করে। আবার আমরা জানি এই যে ইউটেরাইন টিউব, এই ইউটেরাইন টিউবের যে লাইনিং মিকোসা, এটা থাকে কি সিলিয়েটেড এপিথেলিয়াম। তো যেহেতু সিলিয়া থাকে, এই সিলিয়ার মুভমেন্টের কারণেও এই ওভামটা আস্তে আস্তে ভিতরের দিকে মুভ করে। কিন্তু এই যে ফিমব্রিয়া আর সিলিয়ার এই মুভমেন্টের কারণে ম্যাক্সিমাম ট্রান্সপোর্টটা হয় না, বেশি কাজটা করে হচ্ছে কি এই যে পেরিস্টালটিক মুভমেন্ট, অর্থাৎ এই পেরিস্টালটিক মুভমেন্টের কারণেই মূলত এই ওভামটা ট্রান্সপোর্ট হয়ে সাইটে আসে। পেরিস্টালটিক মুভমেন্ট হচ্ছে একটা কন্ট্রাকশন রিল্যাক্সেশন, অর্থাৎ এই অংশটা যদি কন্ট্রাক্ট করে তাহলে পরের অংশ রিল্যাক্স হয়ে যাবে, তখন ওভামটা সামনের দিকে আগাবে। এভাবে কন্ট্রাকশন রিল্যাক্সেশনের মাধ্যমে আস্তে আস্তে ওভামটা ফার্টিলাইজেশন সাইটে চলে আসবে। তো এই যে ফার্টিলাইজেশন সাইটে যে ওভামটা আসলো, এই ওভামটা কি ম্যাচিউর ওভাম নাকি সেকেন্ডারি ওভাম? তো একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে ওভামটা আসলো এটা হচ্ছে সেকেন্ডারি ওভাম, কারণ এই যে ওজেনেসিসের মাধ্যমে যে ওভামটা তৈরি হয়, তো এই ওজেনেসিস কি হয়? বার্থের পরে, অর্থাৎ ফার্টিলাইজেশনের আগ পর্যন্ত সে কি থাকে? এই সেকেন্ডারি ওভাম হিসেবে থাকে, কারণ তার যে মিওসিস 2, সেই মিওসিস 2টা কমপ্লিট হয় না। মিওসিস 2 ডিভিশনটা মেটাফেজ 2, অর্থাৎ মেটাফেজ স্টেজে এসে অ্যারেস্টেড হয়ে যায়, অর্থাৎ স্টপ থাকে। এই জন্য সে যেহেতু মিওসিস 2 কমপ্লিট করে না, তাই সেটা কি সেকেন্ডারি ওভাম। তার মানে এই ফার্টিলাইজেশন সাইটে যে ওভামটা আসলো, এটা হচ্ছে কি সেকেন্ডারি ওভাম। এখন যদি কোনো স্পার্ম
আসে, অর্থাৎ স্পার্ম এসে যখন এই ওভামকে টাচ করবে তখন কি হবে, এর মিওসিস 2টা কমপ্লিট হবে এবং সে ম্যাচিউর ওভামে কনভার্ট হবে। আর যদি ফার্টিলাইজেশন না হয় তখন কি করবে, এই ওভামটা মেনস্ট্রুয়েশন সাইকেলের মাধ্যমে বডি থেকে বের হয়ে যাবে। তাহলে এখানে ওভামটা ট্রান্সপোর্ট হয়ে আসলো। এরপরে এখন দেখতে হবে, আমরা দেখব হচ্ছে স্পার্মটা কীভাবে ট্রান্সপোর্ট হয়ে এই ফার্টিলাইজেশন সাইটে আসে। তাহলে এখন আমরা দেখব হচ্ছে স্পার্মের ট্রান্সপোর্ট, অর্থাৎ স্পার্ম কীভাবে ট্রান্সপোর্ট হয়ে এই ফার্টিলাইজেশন সাইটে আসে। তো ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স ফিমেলের ভ্যাজানাতে কী হয়, সিমেন ডিপোজিট হয়। আর সিমেনের 90% হচ্ছে বিভিন্ন রকম ফ্লুইড আর 10% হচ্ছে স্পার্ম। তো বলা হয় এই যে সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় 200 থেকে 300 মিলিয়ন স্পার্ম ডিপোজিট হয় ফিমেল জেনিটাল ট্র্যাক্টে, ঠিক আছে। তো এই যে 200 থেকে স্পার্ম যে আসে এখানে আসার পরে এই স্পার্মগুলো কী হয়, মোটাইল হয়ে যায়, অর্থাৎ সে মুভমেন্ট করতে পারে। কারণ আমরা জানি স্পার্মগুলো হচ্ছে মোটাইল সেল। তো এই যে মুভমেন্ট করে তার একদম এই যে ফার্টিলাইজেশন সাইটে চলে আসে। তো এই সাইটে চলে আসার জন্য 2টা ফ্যাক্টর কাজ করে, একটা হচ্ছে স্পার্মের টেল, অর্থাৎ সে স্পার্মের টেলের মুভমেন্ট, আর হচ্ছে কি ইউটেরাইন কন্ট্রাকশন। দেখো এই যে স্পার্ম কী করে, তার টেলকে মুভমেন্টের মাধ্যমে আস্তে আস্তে ট্রান্সপোর্ট হতে থাকে। তো এই যে টেলের যে মুভমেন্ট, এই মুভমেন্টের মাধ্যমে যখন সে ট্রান্সমিট হয়, এই মুভমেন্টটাকে আমরা বলি ফ্লাজেলার মুভমেন্ট। তো এই যে মুভমেন্ট করায়, এই মুভমেন্টের জন্য স্পার্মে কি প্রয়োজন হয়, এনার্জির প্রয়োজন হয়। তাহলে এই এনার্জিটা কই থেকে আসে? দেখো আমরা জানি এই যে স্পার্মে কি থাকে, স্পার্মে একটা এই যে মিডল পিসে থাকে মাইটোকন্ড্রিয়া। তো এই মাইটোকন্ড্রিয়া সেই এনার্জিটা তৈরি করে, কিন্তু সে কি ইউজ করে এই এনার্জিটা তৈরি করে। তো এই যে সিমেন যে এখানে ডিপোজিট হয়, আমরা জানি সিমেনের একটা কম্পোজিশন হচ্ছে কি ফ্রুক্টোজ। তো এই যে ফ্রুক্টোজ, অর্থাৎ এই মাইটোকন্ড্রিয়ার স্পার্মের যে মিডল পিস, সেই মিডল পিসের মাইটোকন্ড্রিয়া এই ফ্রুক্টোজকে ইউজ করে সেই এনার্জিটা তৈরি করে, যার মাধ্যমে সে মুভ করতে থাকে। আর এই যে ভ্যাজাইনা যখন থাকে, এই ভ্যাজাইনাটা হচ্ছে অ্যাসিডিক কন্ডিশন, আর এই অ্যাসিডিক কন্ডিশনে স্পার্মের মুভমেন্টটা কম থাকে। পরবর্তীতে যখন সে মুভ করতে করতে এই যে সার্ভিক্স ক্রস করে যখন ইউটেরাসের ভিতরে প্রবেশ করে, তখন তার মুভমেন্টটা আরও বেড়ে যায়, অর্থাৎ মুভমেন্টটা ইউটেরাসের ভিতরে বেশি থাকে এবং ভ্যাজাইনাতে কম থাকে। এর কারণ হচ্ছে কি, ভ্যাজাইনাতে অ্যাসিডিক কন্ডিশন থাকে। এরপরে এই যে মুভমেন্টের মেইন যে ফ্যাক্টর, সেটা হচ্ছে কি ইউটেরাইন কন্ট্রাকশন। তো এই যে সিমেনে আরেকটা এনজাইম রিলিজ হয়, সেটা হচ্ছে কি প্রোস্টাগ্ল্যান্ডিনস। তো এই যে প্রোস্টাগ্ল্যান্ডিনস কী করে, এই যে ইউটেরাইন যে মাসল, এই ইউটেরাইন মাসলকে কন্ট্রাক্ট করা, এবং কন্ট্রাকশনের মাধ্যমে এই ইউটেরাসের মধ্যে একটা পেরিস্টালটিক মুভমেন্ট তৈরি হয়। তো এই পেরিস্টালটিক মুভমেন্টটা হচ্ছে ইউটেরাইন টিউবের পেরিস্টাল মুভমেন্টের বিপরীত, অর্থাৎ ইউটেরাইন টিউবের পেরিস্টালটিক মুভমেন্টটার ডিরেকশন হচ্ছে এই দিকে, আর ইউটেরাসের ডিরেকশনটা হচ্ছে এই দিকে, অর্থাৎ রিভার্স পেরিস্টালটিক তৈরি করে হচ্ছে এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন। তো এই যে মাসলের কন্ট্রাকশন, ইউটেরাইন মাসলের কন্ট্রাকশন আর এই যে টেলের মুভমেন্টের কারণে কি করে, স্পার্মটা ট্রান্সপোর্ট হয়ে ফার্টিলাইজেশন সাইটের দিকে চলে আসে। তো ফার্টিলাইজেশন আসার সময় এই যে ইস্টমাসে যখন স্পার্মটা প্রবেশ করে, তখন কি তার মোটিলিটিটা কমে যায় এবং তার মুভমেন্টটা স্টপ হয়ে যায়। এর পরবর্তীতে যখন ওভুলেশন হয়, এবং ওভুলেশনের পরে যখন ওভামটা এই যে ফার্টিলাইজেশন সাইটে আসে, তখন কি এই যে ওভামের যে করোনা রেডিয়েটার সেল, এই করোনা রেডিয়েটার সেলগুলো একটা কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ করে, যেটাকে আমরা বলি কেমো অ্যাট্রাক্টেন্স। তো এই যে কেমো অ্যাট্রাক্টেন্স, অর্থাৎ কেমো অ্যাট্রাকটিভ সাবস্টেন্স, এইটা যখন রিলিজ করে, তখন এই যে কেমোট্যাক্সিসের মাধ্যমে এই যে স্পার্মটা মুভ করে চলে আসে এই যে ফার্টিলাইজেশন সাইটে। তাহলে স্পার্মটা ফার্টিলাইজেশন সাইটে চলে আসলো। তো একটু আগে আমরা দেখলাম যে ওভামটা ট্রান্সপোর্ট হয়ে ফার্টিলাইজেশন সাইটে চলে আসলো এবং স্পার্মটাও ট্রান্সপোর্ট হয়ে ফার্টিলাইজেশন সাইটে আসলো। তো এই যে স্পার্ম যে ফার্টিলাইজেশন সাইটে আসলো, সে আসার সাথে সাথেই স্পার্মকে ফার্টিলাইজ করতে পারে না। তো এর ভিতরে দুইটা চেঞ্জেস আনতে হয়। চেঞ্জেস দুইটা কী কী, ক্যাপাসিটেশন এবং অ্যাক্রোজোমাল রিঅ্যাকশন। তো এখন এই যে ক্যাপাসিটেশন কি, ক্যাপাসিটেশন হলো, দেখো মনে করি এটা হচ্ছে স্পার্ম, আর স্পার্মের যে হেডের চারপাশে কিছু থাকে গ্লাইকোপ্রোটিন, অর্থাৎ এই যে সাবস্টেন্স, এগুলো হচ্ছে কি গ্লাইকোপ্রোটিন, এবং আর তার সাথে কিছু থাকে সেমিনাল প্লাজমা প্রোটিন। তাহলে এই যে স্পার্মের হেডে কি থাকে, গ্লাইকোপ্রোটিন এবং সেমিনাল প্লাজমা প্রোটিন। তো এগুলো থাকার কারণে এই যে স্পার্ম কী করে, সে এই যে ওভামের যে করোনা রেডিয়েটা, এই করোনা রেডিয়েটা সেলগুলোকে ভেদ করে ভিতরে পেনিট্রেট করতে পারে না। এই জন্য এই যে গ্লাইকোপ্রোটিন আর সেমিনাল প্লাজমা প্রোটিনকে ওয়াশ অ্যাওয়ে করে দিতে হয়, অর্থাৎ মুছে ফেলতে হয়। তো এই যে ওয়াশটা কে করবে, এই ওয়াশটা করবে হচ্ছে এই যে যখন স্পার্ম ইউটেরাইন
টিউবে থাকে, তো ইউটেরাইন টিউবের যে মিউকোসাল লাইনিং অর্থাৎ মিউকোসাল সেল এদের সাথে যখন ইন্টারাক্ট করবে তখন এই যে সেমিনাল প্লাজমা প্রোটিন আর গ্লাইকোপ্রোটিনটা ওয়াশ হয়ে যাবে, তখন এই স্পামকে আমরা বলবো ক্যাপাসিটেটেড স্পাম। দেন এই ক্যাপাসিটেটেড স্পাম কী করবে, জোনা পেলোসিডাকে পিনিট্রেট করবে। কীভাবে দেখো, এই যে ক্যাপাসিটেড স্পামটা, এই স্পামটা যখন জোনা পেলোসিডাকে টাচ করবে তখন জোনা পেলোসিডার মধ্যে থাকবে একটা প্রোটিন JP3 অর্থাৎ জোনা পেলোসিডা 3। এই প্রোটিনটা তখন এই যে অ্যাক্রোজোমাল হেড স্পার্মের এই হেডের মধ্যে কি করবে, একটা রিয়াকশন তৈরি করবে, যার ফলে এই যে অ্যাক্রোজোমাল হেডের যে মেমব্রেনটা এই মেমব্রেনটা ডিজলভ হয়ে যাবে এবং অ্যাক্রোজোমের মধ্যে থাকা এনজাইমগুলো বের হয়ে আসবে। কী কী এনজাইম থাকে দেখো, এক নম্বর হচ্ছে অ্যাক্রোসিন, তারপর হচ্ছে কিছু ট্রিপসিন লাইক সাবস্টেন্স, আর তার সাথে হচ্ছে কিছু হায়ালুরোনিক অ্যাসিড। তো এই যে অ্যাক্রোজোম থেকে এইগুলো বের হলো, এরা কি করবে, এই যে জোনা পেলোসিডা এই জোনা পেলোসিডাকে আস্তে আস্তে ডিজলভ করে দেবে, তখন স্পার্মটা ভিতরে প্রবেশ করবে অর্থাৎ স্পার্মটা জোনা পেলোসিডাকে পিনিট্রেট করবে। তো এই যে ক্যাপাসিটেড স্পাম, অনেকগুলো ক্যাপাসিটেড স্পাম এই যে জোনা পেলোসিডাকে পিনিট্রেট করতে চাবে, কিন্তু আলটিমেটলি একটা স্পামই পিনিট্রেট করে ভিতরে প্রবেশ করবে এবং ফার্টিলাইজ করবে। অর্থাৎ এই যে ফিমেল জেনিটাল ট্র্যাক্টে যে 200 থেকে 300 মিলিয়ন স্পাম ডিপোজিট হয়েছিল, তার মধ্যে 300 থেকে 500 স্পার্ম এই ফার্টিলাইজেশন সাইটে আসবে আর বাকিগুলো ডিজেনারেট হয়ে যাবে। আবার এই 300 থেকে 500 স্পার্ম এর মধ্যে যে কোনো একটা স্পার্ম এই জোনা পেলোসিডাকে পিনিট্রেট করে ভিতরে প্রবেশ করবে। তো পিনিট্রেট করে যখন ভিতরে প্রবেশ করবে তখন এই যে স্পার্মের যে মেমব্রেন, সে যখন এই যে ও সাইট, গ্রিন কালারের এই মেমব্রেনটা হচ্ছে ও সাইটের মেমব্রেন, আর ও সাইটের মেমব্রেনকে আমরা আরেকটা নামে জানি, সেটা হচ্ছে ভাইটেলাইন মেমব্রেন। তো এই যে ভাইটেলাইন মেমব্রেন আর স্পার্মের মেমব্রেন এরা যখন টাচ করবে তখন এই যে ও সাইটার এর মাঝখানে যে মেমব্রেনটা এটা ডিজলভ হয়ে যাবে। তো এই যে মেমব্রেনটা যখন টাচ করে ডিজলভ হয়ে গেল, তারপর কী করবে, স্পার্মের শুধুমাত্র নিউক্লিয়াস এবং টেলটা ভিতরে প্রবেশ করবে। পরবর্তীতে টেলটা আলটিমেটলি ডিজেনারেট হয়ে যাবে, অর্থাৎ আলটিমেটলি স্পার্মের শুধুমাত্র নিউক্লিয়াসটাই ভিতরে প্রবেশ করবে, কোনো সাইটোপ্লাজম প্রবেশ করবে না। তো স্পার্মের নিউক্লিয়াসটা যখন ভিতরে প্রবেশ করবে তখন দুইটা জিনিস হবে, একটা হচ্ছে এই যে স্পার্মের ভিতরে থাকা কর্টিক্যাল গ্র্যানিউলস, এই যে নীল কালার স্ট্রাকচার এগুলো হচ্ছে কর্টিক্যাল গ্র্যানিউলস। তো এই কর্টিক্যাল গ্র্যানিউলস থেকে কিছু সিক্রেট হবে, সেটা হচ্ছে লাইসোজোমাল এনজাইম। এই লাইসোজোমাল এনজাইমগুলো কী করবে, এই যে জোনা পেলোসিডা এই জোনা পেলোসিডা পারমিয়াবিলিটি অল্টার করে দেবে, অর্থাৎ একটা স্পার্ম যখন পিনিট্রেট করে ভিতরে প্রবেশ করে ফেলবে তারপরে এই জোনা পেলোসিডা অল্টার হয়ে যাবে এবং বাকি যারা প্রবেশ করতে চেষ্টা করতেছিল তারা আর প্রবেশ করতে পারবে না। এবং এই যে নিউক্লিয়াসটা যখন ভিতরে প্রবেশ করবে অর্থাৎ স্পার্মটা যখন এই যে ওসাইট মেমব্রেনকে টাচ করবে তখন এই যে ভিতরে থাকা সেকেন্ডারি ওভাম, সেই সেকেন্ডারি ওভামটা মিওসিস 2 কমপ্লিট করবে এবং কমপ্লিট করে সে ম্যাচিউর ওভামে কনভার্ট হবে, অর্থাৎ একটা ম্যাচিউর ওভাম এবং পোলার বডি তৈরি করবে। তাহলে এরপরে কি করবে, এই যে ম্যাচিউর ওভামটা এই যে স্পার্মের নিউক্লিয়াসের সাথে যুক্ত হবে এবং ফার্টিলাইজ করবে, আলটিমেটলি জাইগোট ফর্মেশন হবে। তাহলে এখন আমরা দেখব যে জাইগোট ফর্মেশন কিভাবে হয়। তাহলে এখন আমরা দেখব ফার্স্ট উইকের সেকেন্ড ইভেন্ট অর্থাৎ জাইগোট ফর্মেশন। তো জাইগোট ফর্মেশন আগে আমরা একটা জিনিস খেয়াল করি, এই যে ফার্টিলাইজেশনের সময় যে স্পার্মের নিউক্লিয়াসটা যখন ওভামের ভিতরে প্রবেশ করে অর্থাৎ ওভামের মেমব্রেনের ভিতরে প্রবেশ করে তখন ওভামের ভিতরে থাকা সেকেন্ডারি ওভামটা অর্থাৎ সেকেন্ডারি ও সাইটটা কী করে, তার মিওসিস 2 কমপ্লিট করে, অর্থাৎ সে ডিভাইড হয়ে যায় ম্যাচিউর ওভাম এবং পোলার বডি তৈরি করে। তো পোলার বডি কি দেখো, এই যে সেকেন্ডারি ও সাইটটা যখন ডিভাইড হলো তখন এর সব সাইটোপ্লাজম চলে আসে ম্যাচিউর ওভামে, আর এই যে আরেকটা তৈরি হয় শুধুমাত্র জেনেটিক ম্যাটেরিয়াল, অর্থাৎ এই যে পোলার বডি মানে হচ্ছে শুধুমাত্র এটার ভিতরে জেনেটিক ম্যাটেরিয়াল আছে, এর কারণে এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, তাই এটাকে আমরা বলি পোলার বডি। এবং তার এই যে ওভামে থাকা আগের যে পোলার বডি সেটাও ডিভাইড হয়ে দুইটা আরও পোলার বডি তৈরি করে, অর্থাৎ একটা সেল থেকে আলটিমেটলি আমরা 4টা সেল পাই। এখন কি হবে, এখন এই যে ম্যাচিউর ওভামটা স্পার্মের নিউক্লিয়াসের সাথে ফিউজ হয়ে তৈরি করবে জাইগোট। তো জাইগোট তৈরি করার আগে এই যে নিউক্লিয়াস দুইটা তারা কী করবে, নিজেদের জেনেটিক ম্যাটেরিয়াল ডাবল করবে, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে তাদের ডিএনএ সংখ্যা ডাবল করে ফেলবে। অর্থাৎ এটা যদি হয় ম্যাটার্নাল একটা ক্রোমোজোম তাহলে সে কী করবে, টেট্রাড ফর্মেশন করে ফেলবে যে ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে। তেমনি প্যাটার্নাল ক্রোমোজোমগুলো
ডিএনএ ডাবল করবে ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে। এর পরবর্তীতে কী করবে, এই যে দুইটা নিউক্লিয়াস এরা একে অপরের সাথে ফিউজ হবে, অর্থাৎ এদের যেই মেমব্রেনটা নিউক্লিয়ার মেমব্রেন ডিসরাপ্ট হয়ে যাবে এবং আলটিমেটলি তারা পরবর্তীতে ফিউজ হয়ে দুইটা 2 সেল স্টেজ তৈরি করবে, যেটাকে আমরা বলি জাইগোট। তো এই যে জাইগোট অর্থাৎ 2 সেল স্টেজ, এই 2 সেল স্টেজ ফর্মেশন হতে সময় লাগবে হচ্ছে 30 আওয়ার্স। তো এই যে জাইগোট ফর্মেশন হওয়ার পর এর মধ্যে একটা স্পেশাল টাইপ অফ মাইটোটিক সেল ডিভিশন শুরু হবে, যেটাকে আমরা বলি ক্লিভেজ। তো ক্লিভেজ মানে কি, দেখো আমরা জানি যে মাইটোটিক সেল ডিভিশনের মাধ্যমে কি হয়, একটা সেল থেকে দুইটা সেল তৈরি হয় এবং দুইটা সেলই থাকে সমান, অর্থাৎ ম্যাটার্নাল সেল আর ডটার সেল সাইজে সমান থাকে। কিন্তু এই যে ক্লিভেজ ডিভিশন, ক্লিভেজ স্পেশাল মাইটোটিক ডিভিশন, কারণ হচ্ছে এই যে প্যাটার্নাল সেলগুলো তৈরি হয় পরবর্তীতে, অর্থাৎ দুইটা সেল থেকে পরবর্তীতে 4টা সেল, 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা, এইভাবে যে সেলগুলো তৈরি হয় এগুলো আস্তে আস্তে সেলগুলো সাইজ ছোট হয়ে আসে। এই জন্য এটাকে আমরা বলি স্পেশাল টাইপ অফ মাইটোটিক সেল ডিভিশন, অর্থাৎ ক্লিভেজকে স্পেশাল টাইপ অফ মাইটোটিক সেল ডিভিশন বলি। এই যে এই সেলগুলো আস্তে আস্তে ছোটো হয়ে আসে কেন, দেখো এই যে সেলগুলো এরা কি থাকে, জোনা পেলুসিডা দ্বারা কাভার করে থাকে, অর্থাৎ এদের যে ভিতরে যে স্পেসটা, এই স্পেসটা হচ্ছে একটা লিমিটেড স্পেস। তো যেহেতু একটা লিমিটেড স্পেসের মধ্যে হচ্ছে, এই জন্য এদের এই মাইটোটিকের মাধ্যমে সেলের নাম্বার বাড়তে থাকে, কিন্তু সেলের সাইজটা আস্তে আস্তে ছোটো হতে থাকে। তো এই যে দুইটা সেল থেকে পরবর্তীতে যে 4টা সেল হবে, এই 4টা সেল হতে সময় লাগবে হচ্ছে 40 আওয়ার্স, অর্থাৎ ফার্টিলাইজেশনের পর থেকে 40 আওয়ার্স। তারপর আবার 4টা থেকে পরবর্তীতে 8 থেকে 12টা সেল, এইটা তৈরি করতে সময় লাগবে 3 ডেজ। এবং তারপরে আবার 4th যেতে এসে কী হবে, 16 সেল স্টেজ তৈরি হবে, তখন সেটাকে আমরা বলি মরুলা। অর্থাৎ 16 সেল স্টেজটাকে আমরা বলি মরুলা। এটা ফর্মেশন হয় 4th ডেতে। তো এই যে মরুলা, এই মরুলার ভিতরে যে সেলগুলোকে আমরা বলি ব্লাস্টোমিয়ার। এবং এই যে মাঝখানের সেল, ভিতরের দিকের সেলগুলোকে আমরা বলি ইনার সেল মাস। এই যে ভিতরের সেল, এদেরকে আমরা বলি ইনার সেল মাস। এবং এই যে বাইরের দিকের সেল, তাদেরকে আমরা বলি আউটার সেল মাস। তো এই যে মরুলা ফর্মেশন হওয়ার পরে এই মরুলাটা যখন ইউটেরাইন ক্যাভিটির ভিতরে প্রবেশ করে, তখন ইউটেরাইন ক্যাভিটি থেকে ফ্লুইড এই জোনা পেলোসিডা ভেদ করে এই যে ব্লাস্টোমিয়ার, এই ব্লাস্টোমিয়ারের মাঝখানে ফ্লুইড অ্যাপিয়ার করতে থাকে। তখন সেলটা আস্তে আস্তে কনফ্লুয়েন্ট হতে থাকে, অর্থাৎ সেলের মাঝখানে একটা ক্যাভিটি তৈরি হতে থাকে এবং সেই ক্যাভিটিটাকে আমরা বলি ব্লাস্টোসিল। তো এই যে ক্যাভিটিটাকে আমরা বলি ব্লাস্টোসিল। তখন কি হয়, ইনার সেল মাসগুলো এক পাশে চলে যায় এবং আউটার সেল মাসগুলো এদেরকে কাভার করে রাখে, এবং এই আউটার সেল মাসটা তখন কি থাকে, ফ্ল্যাট হয়ে থাকে। তখন সেটাকে আমরা বলি কি, ট্রোফোব্লাস্ট। এবং ভিতরে যে ইনার সেল মাস, তারা পরবর্তীতে ফর্ম করে এমব্রায়োব্লাস্ট। অর্থাৎ এই যে এমব্রায়োব্লাস্টগুলো আসে ইনার সেল মাস থেকে এবং ট্রোফোব্লাস্টগুলো আসে আউটার সেল মাস থেকে। তখন এই পুরো স্ট্রাকচারটাকে আমরা বলি ব্লাস্টোসিস্ট। তার মানে দেখো, একটা হচ্ছে ব্লাস্টোমিয়ার, ব্লাস্টোসিল আর ব্লাস্টোসিস্ট। ব্লাস্টোমিয়ার হচ্ছে এই যে সেলগুলোর নাম হচ্ছে ব্লাস্টোমিয়ার, অর্থাৎ মাইটোটিক সেল ডিভিশনের মাধ্যমে যে সেল তৈরি হচ্ছে, অর্থাৎ ক্লিভেজের মাধ্যমে, সেটাকে আমরা বলি ব্লাস্টোমিয়ার। এর পরবর্তীতে যখন ইউটেরাইন ক্যাভিটিতে মরুলা আসে, তারপরে যখন এর ভিতরে ফ্লুইড অ্যাপিয়ার করে একটা ক্যাভিটি তৈরি হয়, তখন সেই ক্যাভিটিটাকে আমরা বলি ব্লাস্টোসিল। আর এই যে ব্লাস্টোসিল ফর্মেশনের মাধ্যমে ইনার সেল মাস একদিকে চলে গেল এবং আউটার সেল মাসগুলো এদিকে কাভার করে রাখলো, অর্থাৎ ট্রোফোব্লাস্ট ফর্ম করলো, এই যে স্ট্রাকচারটা, তখন সেটাকে আমরা বলি ব্লাস্টোসিস্ট। তাহলে এর পরবর্তীতে কী হবে, এই ব্লাস্টোসিস্টটা ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়াম, সেই এন্ডোমেট্রিয়ামে এমবেড হবে, তখন সেটাকে আমরা বলি ইমপ্লান্টেশন। অর্থাৎ এই ব্লাস্টোসিস্টটা ইউটেরাসের মাসলের অর্থাৎ এন্ডোমেট্রিয়ামে এমবেড হবে। এটা হবে অ্যান্টেরিয়র অথবা পোস্টেরিয়র ওয়ালে, এবং এই যে ফান্ডাস, এই অংশটাকে আমরা বলি ইউটেরাসের ফান্ডাস। তো এই ফান্ডাসের কাছাকাছি জায়গায় এসে ইমপ্লান্টেশন হবে। তো ইমপ্লান্টেশনের টাইমটা হচ্ছে 4 থেকে 6 ডের মধ্যে ইমপ্লান্টেশনটা হয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের ফার্স্ট উইক নিয়ে আজকের আলোচনা। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।